রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, সমাজনীতি শুধু তত্ত্ব নয়, আর দুর্নীতি মানে শুধু খবরের শিরোনাম নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। সরকারিভাবে আবার বলা হচ্ছে দেশে জঙ্গি তৎপরতা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন, জঙ্গি শব্দটি অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, বর্তমানে সেই বাস্তবতা নেই। অন্যদিকে নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কতা বলছে হুমকিকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তাহলে প্রশ্ন উঠছে, এটি কি কেবল প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা, নাকি আড়ালে কোনো বাস্তব ঝুঁকি রয়েছে? নাকি আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে নিরাপত্তা প্রস্তুতি আর রাজনৈতিক বক্তব্য দুটি ভিন্ন বার্তা দিচ্ছে? এতে রাজনীতিতে চ্যালেঞ্জ তত বাড়ছে। এসব চ্যালেঞ্জ কতটা সফলভাবে মোকাবেলা করতে পারবে রাজনৈতিক সরকার? কি হবে আগামী দিনের রাজনীতি? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজ আমাদের কঠিন কথা সহজের স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আছেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ানের জ্যেষ্ঠ সাংবাদিক ইশতিয়াক ইমন। আপনাদের তিনজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের কঠিন কথা সহজে অনুষ্ঠানে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে। সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। এছাড়াও সরাসরি প্রশ্ন করতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আমরা আলোচনা আজকে করছিলাম, যেমনটা শুরুতেও বলছিলাম, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8টি বিমানবন্দরে জোরদার করা হয়েছে সতর্কতা। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদ আমলে এই জঙ্গি শব্দটি রাজনৈতিকভাবে হাসিলের জন্য ব্যবহার হতো। যদি বাস্তবে কোনো বড় ধরনের হুমকি না থাকে তাহলে এই সর্বোচ্চ সতর্কতা কেন প্রয়োজন হলো? এটি কি কেবল প্রিভেন্টিভ মেজার নাকি কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের প্রতিফলন? আপনার কাছে আসতে চাই ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, কি বলবেন? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই আমি চ্যানেল ওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 16 বছর পর সম্প্রচারের দ্বিতীয় দিন আমি আমন্ত্রিত হয়েছি। আমি খুবই সৌভাগ্যবান এই চ্যানেল ওয়ানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। খুবই একটা যথাপোযোগ্য একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমরা জানি যে রিসেন্টলি 2-3 দিন আগে পুলিশ সদর দপ্তর থেকে একজন জঙ্গিকে তারা আটক করেছে এবং তার মাধ্যমে 2জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যর সাথে যোগাযোগের একটা আভাস তারা পেয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থান এবং ব্যক্তিদের নিরাপত্তার ব্যাপারে বলা হয়েছে। আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছি এবং আই অলওয়েজ বিলিভ দ্যাট প্রিকশন ইজ বেটার দেন কিওর। সতর্ক থাকাটা, এটার অর্থই হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ বাহিনী তারা কাজ করছে। এখন আপনারা জানেন বাংলাদেশ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র। আমাদের অনেকেরই আর্থসামাজিক অবস্থা তেমন একটা ভালো না, অনেকেই ধর্মান্ধ, না বুঝেই আমরা ঝাঁপিয়ে একটা কাজে লিপ্ত হই। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা, প্রায় 11-12 লাখ রোহিঙ্গা ওখানে আছে। এই রোহিঙ্গারা শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, তাদের কোনো কর্মসংস্থান নাই। তারাও একটা বিপুল টার্গেট এই জঙ্গি সংস্থাগুলোর প্রতি। সো বাংলাদেশে যে জঙ্গিবাদের ইতিহাস ছিল না সেটা না। আমি খুব সংক্ষেপে যদি বলি যে 1980-90 সালেও আফগানিস্তান রাশিয়া যুদ্ধের পরে একটা বিপুল সংখ্যক প্রশিক্ষিত যোদ্ধারা বাংলাদেশে ফেরত আসে, যারা এক্সপ্লোশনের উপরে প্রশিক্ষণ নিয়ে চলে আসে। 2000 সালেও আমরা দেখেছি যে আপনার রমনা বটমূলে একটা আক্রমণ হয়। 2005 সালে জামায়াতুল মুজাহিদিন তারা 300 টার্গেটে সাইমultaneously তারা অ্যাটাক করে। 2013 থেকে 16 সাল পর্যন্ত ব্লগার, সেকুলারিস্ট, রিলিজিয়াস মাইনরিটিজের উপরে কন্টিনিউয়াস আক্রমণ হয়। সো জঙ্গিবাদের যে ইতিহাস বাংলাদেশে নাই সেটা না, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি হয়নি।
বাট এটা একেবারেই আমাদের ভুলে গেলে চলবে না যে এটা হতে পারে। সো টুকটাক যেখানেই আমরা কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ বাহিনী যদি এরকম কোনো খবর পায়, তারা যথাযথ অ্যাকশন নেবে। সকল গোয়েন্দা সংস্থাগুলো একত্রিতভাবে কাজ করবে এবং এটা অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।